আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলা সিলেবাস সম্পর্কে। নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলা থেকে আমাদের প্রশ্ন আসে 20 নম্বর। আমরা নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলা থেকে প্রশ্ন পাচ্ছি 20 নম্বর। এই 20 নম্বর আমি বাংলায় কতটুকু সিলেবাস শেষ করলে বা কতটুকু পড়লে জানতে পারবো বা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারি, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা দেখে নিই বাংলা কতটুকু দেখতে হবে বা যে বিষয়গুলো আমাদের জানতে হবে। প্রথমত আমাদের বাংলা প্রথম পত্র ইন্টারমিডিয়েটে আমরা যে গদ্য, পদ্য, প্রবন্ধ, নাটক এবং উপন্যাস করেছি, এগুলো তো আমাদের মাস্ট করা লাগবে। এগুলো অবশ্যই আমাদের করতে হবে। পাশাপাশি আমরা ইন্টারমিডিয়েটে যে 6টা ব্যাকরণ শিখেছি, 6টা ব্যাকরণ, 6টা না, ওইখানে আরো দুই একটা বেশি অ্যাড হয়েছে। আমাদের 5 ছক 30 মার্কের ব্যাকরণ ছিল। যেমন প্রথমে ছিল 1 নম্বরে আমাদের উচ্চারণ, 2 নম্বরে শব্দ শুদ্ধিকরণ, 3 নম্বরে পদ প্রকরণ, এরকম আমাদের 6টা অংশ ছিল। এই 6টা অংশ তো জানা লাগবেই। একই সঙ্গে আমরা ব্যাকরণের আরো কতগুলো অংশ ক্লাস 9-10 এ করেছি বা এর আগে করেছি, ওই টপিক গুলো আমাদের বিস্তারিতভাবে জানতে হবে। কারণ নার্সিং ভর্তি পরীক্ষায় ব্যাকরণের ধরা বাঁধা কোনো সিলেবাস থাকে না। আমাদের ব্যাকরণের সর্ব অঙ্গ থেকে প্রশ্ন আসে। এজন্য আমরা ব্যাকরণ এতদিন যা করেছি ইন্টারমিডিয়েটে সেটা তো করবই, তার পাশাপাশি 9-10 এ যেটা করেছি বা আরো কোন কোন টপিক করা লাগবে সেটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি। আমি সংক্ষেপে বলি, আমরা 9-10 এ যে গল্প, নাটক, উপন্যাস, কবিতা করেছি সেগুলো এবং ব্যাকরণ, সাথে সেই সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাস এবং বিখ্যাত কবি ও সাহিত্যিকদের সাহিত্যকর্ম, পঙ্গক্তি ও উদ্ধৃতি, এই টপিক গুলো আমাদের জানা লাগবে। এইগুলো যদি আমি আর একটু বিশ্লেষণ করি, দেখো বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি। 1 নম্বরে যদি আমি বলি বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস ছোট্ট একটা শিরোনাম, মনে হচ্ছে যে এটা ছোট একটা টপিক, কিন্তু এই টপিক পড়তে গেলে খুবই বিস্তৃত। মানে ইতিহাস তো ইতিহাসই, বাংলা সাহিত্যের ইতিহাস যার কোনো শেষ নেই। এখানে আমরা কোন কোন টপিক গুলো আমরা পাইতে পারি, দেখো আমি এখানে ব্র্যাকেটের মধ্যে রেখেছি বিভিন্ন যুগ ও যুগের সাহিত্যকর্ম। তার মানে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস যখন পড়বো সেখানে 3টা যুগ পাচ্ছি: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এবার প্রাচীন যুগের ব্যাপ্তি কত সাল থেকে কত সাল, মধ্যযুগের ব্যাপ্তি কত সাল থেকে কত সাল এবং আধুনিক যুগের ব্যাপ্তি কত সাল থেকে কত সাল, এগুলো তো জানা লাগবেই। একই সঙ্গে ওই সকল যুগের বিভিন্ন যে 3টা যুগ পেলাম, ওই যুগে কোন কোন সাহিত্যকর্ম রচিত হচ্ছে। যেমন আমরা যদি প্রাচীন যুগ বলে থাকি তাহলে প্রাচীন যুগের সাহিত্যকর্ম কোনটি? চর্যাপদ। যখন আমাদের প্রশ্ন আসে যে মধ্যযুগের প্রথম সাহিত্য কোনটি, মধ্যযুগের প্রথম সাহিত্য হলো শ্রীকৃষ্ণ কীর্তন। তারপর মধ্যযুগকে আবার অন্ধকার যুগ বলা হচ্ছে। কেন অন্ধকার যুগ বলা হলো, কখন অন্ধকার যুগের ব্যাপ্তি কত সাল পর্যন্ত, কত বছর পর্যন্ত, এগুলো আমরা বিস্তারিত জানবো বাংলা সাহিত্যের ইতিহাসে, যেটা পরবর্তীতে আমাদের ধারাবাহিক ক্লাসে আলোচনা করা হবে। তারপর দেখো 2 নম্বরে আমরা যে পয়েন্ট রেখেছি সেখানে আমরা বলতেছি বিখ্যাত কবি ও সাহিত্যিকদের জন্ম, মৃত্যু ও সাহিত্যকর্ম। বাংলা সাহিত্যের বিখ্যাত কতগুলো লেখক আছে, সাহিত্যিক আছে, তাদের জন্মসাল, মৃত্যুসাল এবং তাদের সাহিত্যকর্ম সম্পর্কে আমাদের জানা লাগবে। কারণ আমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিব বা চাকরির ভর্তি পরীক্ষা দিব, সকল ক্ষেত্রে বাংলা থেকে প্রশ্ন আসে। আর এই বাংলা প্রশ্নের জন্য আমাদের বাংলা বিখ্যাত সাহিত্যিক, যেমন সাহিত্যিক কবিদের মধ্যে আমরা বলতে পারি কাজী নজরুল, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন, এদের জন্ম, মৃত্যুসাল এবং কি কি সাহিত্যকর্ম রচনা করেছেন এগুলো আমাদের জানা অত্যাবশ্যকীয়। মানে এগুলো আমাদের জানা ফরজ হয়ে গেছে। এগুলো আমরা জানবো। এগুলোর উপর আমাদের ক্লাস ধারাবাহিকভাবে থাকবে। আর আমি আরেকটা কথা বলে দিই, আমি যে বিষয়গুলো আলোচনা করছি এই বিষয়গুলো শুধু নার্সিং ভর্তি পরীক্ষার জন্য নয়, এই বিষয়গুলো তোমার যে কোনো পাবলিক ভার্সিটি বা ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দাও, সকল ক্ষেত্রেই প্রযোজ্য। যে এমন অনেকে মনে করে যে আমি যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষার জন্য পড়ছি শুধু এটুকু পড়বো, আমার সিলেবাস আলাদা, আমি পাবলিক ভার্সিটির জন্য পড়ছি আমার সিলেবাস আলাদা, এমন কিছু নয়। আমরা যে টপিক গুলো এখন আলোচনা করছি এই টপিক গুলো যদি আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে শুধু নার্সিং নয়, তুমি যে ভর্তি পরীক্ষায় দাও তুমি এখান থেকে কমন প্রশ্ন পাবা যদি পড়ো। তারপর দেখো আমরা 3 নম্বরে রেখেছি বিখ্যাত পঙ্গক্তি ও উদ্ধৃতি। বাংলা সাহিত্যের কতগুলো বিখ্যাত পঙ্গক্তি আছে, কবিতার লাইন আছে বা উপন্যাসের লাইন আছে, সেগুলো আমাদের জানতে হবে। যেমন
বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক বাক্য হলো পথিক তুমি পথ হারাইয়াছ। পথিক তুমি পথ হারাইয়াছ, এটা কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং বাংলা কবিতার প্রথম রোমান্টিক লাইন হলো হে বন্ধু আছো তো ভালো। তাছাড়া আমরা যে ইন্টারমিডিয়েটে যে কবিতাগুলো পড়েছি, যে গল্পগুলো পড়েছি, সেই গল্প এবং কবিতার লাইনগুলো তুলে দিতে পারে। তাহলে আমরা কি করব? বিখ্যাত পঙ্গক্তি ও উদ্ধৃতি। তারপর দেখো চলে যাচ্ছি আমরা পরবর্তীতে। ৪ নম্বরে আমি ধ্বনি ও বর্ণ ব্যাকরণ অংশ যদি বলি, আমি একটা অংশটা আলাদা রেখেছি, সেটা হলো আমরা বাংলা প্রথম পত্রে যে গল্প, কবিতা, নাটক, উপন্যাস যেগুলো করব ওটা আমি পরে রেখেছি আলোচনায়। যেহেতু আমাদের ব্যাকরণ অংশ বেশি, ব্যাকরণ অংশটা আমি প্রথমে রেখেছি। দেখো ব্যাকরণে আমরা প্রথমে পাচ্ছি ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ আমরা 9-10 এ পড়েছি, ইন্টারমিডিয়েটেও পড়েছি। ইন্টারমিডিয়েটে না পড়লেও আমরা যে ব্যাকরণের যে অংশগুলো ছিল আহ অল্প পরিমাণে আলোচনা হলেও হয়েছে। কিন্তু আমাদের এখানে বিস্তারিতভাবে জানতে হবে ধ্বনি কাকে বলে, ধ্বনির প্রকারভেদ, বর্ণ কি, বর্ণ কত প্রকার, এ বিস্তারিত। তারপর দেখো শব্দ ও বাংলা ভাষার শব্দ ভান্ডার। শব্দ, শব্দ কাকে বলে? বাংলা ভাষার শব্দ ভান্ডার। আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, এই বাংলা ভাষায় যে কথাগুলো বলি, এই সকল কথাই কিন্তু আমাদের বাংলার নিজস্ব ভাষা না। এর উৎস কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে। কারণ আমরা জানি আমাদের বাংলার উপর যুগে যুগে আহ শাসকরা এসে শাসন করে গিয়েছে। বিদেশি শাসকরা এসে শাসন করে গিয়েছে, যেটাকে আমরা বলি উপনিবেশ। উপনিবেশ স্থাপন করেছে এবং তাদের এই উপনিবেশ স্থাপনের মাধ্যমে আমাদের বাংলা ভাষার মধ্যে বহু বিদেশি ভাষা ঢুকে গিয়েছে। যেমন আমরা এখন যদি ১ ঘন্টা বা ১০০টা কথা বলি, ১০০টা কথার মধ্যে ৫০% বা ৫০টা শব্দ বাংলায় কথা বলি না। এর মধ্যে ইংরেজি, ফার্সি এবং আরবি শব্দের প্রাধান্য বেশি। এবার আমাদের জানতে হবে এই বাংলা যে কথাগুলো বলছি, এই বাংলা কথাগুলো বলার মধ্যে আরবি ভাষা কোনগুলো, বা ফার্সি ভাষা কোনগুলো, বা ইংরেজি কোনগুলো, এই ভাষার উৎস সম্পর্কে আমরা জানবো। পরবর্তীতে আমাদের ধারাবাহিক ক্লাসে আমরা আলোচনা করব। তারপর দেখো আমরা পাচ্ছি পদ প্রকরণ। পদ প্রকরণ এই অংশটা আমরা ইন্টারমিডিয়েটে করেছি। ইন্টারমিডিয়েটে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ৩ নম্বর প্রশ্নে ছিল আমাদের পদ প্রকরণ। পদ প্রকরণ আমি যদি আরেকটু বিস্তারিত বলি, তাহলে আমরা পাচ্ছি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই যে যেগুলো পেয়েছিলাম বা আমরা করেছি এগুলোই। আমরা পদ কত প্রকার পেয়েছি? ৮ প্রকার, যেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। তারপর দেখো ক্রিয়ার কাল। ক্রিয়ার কালটা কি? এটা আমরা বাংলায় বললে অনেকে বুঝি না বা জানি না, যদি ইংরেজিতে বলি তাহলে অনেকেই জানে। ক্রিয়ার কাল বলতে আমরা মূলত টেন্সকে বোঝাচ্ছি। আমাদের টেন্স বাংলায় অনেকে পারে না, ইংরেজি বুঝলেও বাংলা পারে না। আমাদের এটা জানতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। তারপর আমরা পাচ্ছি সন্ধি। সন্ধি আমরা ইন্টারমিডিয়েটে পাইনি, তবে আমরা যখন মাধ্যমিকে ছিলাম তখন আমাদের মাধ্যমিকে ব্যাকরণ অংশে সন্ধি ছিল। আমরা সন্ধি সম্পর্কে জানবো। তারপর দেখো সমাস। ইন্টারমিডিয়েটে একটা বড় অংশ জুড়ে, ব্যাকরণের বড় অংশ জুড়ে ছিল সমাস। অনেক ছেলে মেয়ে এই সমাস শিখতেই বছর লাগিয়ে দিয়েছে, তারপরেও শেষ হয়নি। আর এই সমাস যতদিন তোমাদের একটা সরকারি চাকরি না হচ্ছে ততদিন তোমার পিছু ছাড়বে না। এই সমাস সম্পর্কে আমরা জানবো। আমি চেষ্টা করব তোমাদের সংক্ষেপে সহজে সমাসের ক্লাসটা নেওয়ার। তোমরা আশা করি সহজে বুঝে যাবা, সমস্যা হবে না। তারপর দেখো উপসর্গ। এটাও আমাদের ইন্টারমিডিয়েটে ছিল। ইন্টারমিডিয়েটের ৪ নম্বর প্রশ্নে ছিল, বাংলা দ্বিতীয় পত্রের। ৪ নম্বর প্রশ্নে সমাস অথবা উপসর্গ অথবা প্রত্যয় ছিল। আমরা ৩টা যেকোনো একটা করতে পারতাম। যেহেতু আমাদের ইন্টারমিডিয়েটে এটা আলোচনা হয়েছে, আমাদের অনেকের কাছে সহজ লাগতে পারে। তারপরও আমরা ইন্টারমিডিয়েটে যতটুকু করেছি বা যতটুকু জেনেছি, আমরা আরো বিস্তারিতভাবে আমরা অ্যাডমিশন পর্যায়ে এসে শিখবো। তারপর দেখো কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি এটা আমরা 9-10 এ করেছি। তবে আমরা যখন ইন্টারমিডিয়েটে ব্যাকরণ অংশ যাই, তখন আমাদের সমাসের একটা অংশে আমাদের বিভক্তি ছিল। বিভক্তি আমরা মুখস্থ করেছি, কিন্তু আহ কারকের সঙ্গে যে বিভক্তির একটা সংযোগ আছে, এই সংযোগটা আমরা ধারাবাহিকভাবে অ্যাডমিশন লেভেলে এসে আমরা শিখবো। তারপর প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় আমি একটু আগে বলেছি, বাংলা দ্বিতীয় পত্রের ৪ নাম্বার যে অংশটা ছিল, সেই ৪ নাম্বার অংশে আমরা প্রকৃতি প্রত্যয় পেয়েছিলাম। তারপর দেখো অনুবাদ। অনুবাদটা কি? আমাদের অ্যাডমিশনে অনুবাদ থেকে প্রশ্ন আসে। অনুবাদটা আসলে কাকে বলে? অনুবাদ হলো আমরা
এমন এমন প্রশ্ন পাই যে তোমার বাংলায় একটা লাইন দেওয়া থাকে, একটা বাক্য দেওয়া থাকে, এবার তোমার অপশন দেওয়া থাকে 4টা ইংরেজিতে, 4টা, যেটাকে আমরা ট্রান্সলেশন এক কথায় বলতে পারি। বাংলা থেকে তুমি ইংরেজি করো, অথবা তোমার ইংরেজি একটা সেন্টেন্স দেওয়া থাকে, ওই সেন্টেন্সের বাংলা অর্থ কি দাঁড়ায়। 4টা অপশন দেওয়া থাকে, মনে হয় যে 4টা অপশনই সঠিক, কাছাকাছি। তবে আমাদের ধারাবাহিকভাবে জানতে হবে যে কোনটা সঠিক। তারপর দেখো পরিভাষা। পরিভাষাও আমরা ইন্টারমিডিয়েটের নির্মিত অংশে করেছি, যে বাংলা ভাষায় কতগুলো কথা বলি যেগুলো আমরা বাংলার আওতাভুক্ত করেছি, কিন্তু এগুলো বাংলা না, এগুলো বিদেশি ভাষা। আহ, যেমন আমরা কথায় কথায় বলি সরি, নোটিশ কি পেয়েছিস, নোটিশ কিন্তু বাংলা না, নোটিশের বাংলা আছে। আমরা এই পরিভাষা বা বিদেশি ভাষা সম্পর্কে জানবো। তারপর সমার্থক শব্দ। সমার্থক শব্দ সম্পর্কে জানবো। সমার্থক শব্দ হলো একই শব্দকে আমি কতভাবে বলতে পারছি, একই শব্দকে আমরা কতভাবে বলতে পারছি। যেমন জলকে আমরা পানি বলি, জলকে আমরা সলিল বলি। এই যে একটা শব্দকে আমি বিভিন্ন ভাবে ভেঙে ভেঙে বলতে পারি, বা এই কথাগুলো কবি সাহিত্যিকরা আরো বেশি আলাদা আলাদা ভাবে করে, কারণ তারা যখন কবিতা লেখে বা একটা আর্টিকেল বা অনুচ্ছেদ লেখে, তখন তারা একই শব্দ বারবার ব্যবহার করলে ওখানে বাহুল্য দোষ, আমরা জানি যে কবিতার ক্ষেত্রে বাহুল্য দোষ খাটে না। এই জন্য কবি সাহিত্যিকরা একই শব্দ বিভিন্ন সমার্থক শব্দ দ্বারা বারবার ব্যবহার করে, প্রয়োগ করে তার কবিতার মাঝে। আমরা সমার্থক শব্দ পেলাম। তারপর আমরা চলে যাব সমুচ্চারিত শব্দ। এই সমুচ্চারিত শব্দটা আবার কি, অনেকের মনে প্রশ্ন জাগে। এই সমুচ্চারিত শব্দ হলো আমার উচ্চারণ একই থাকবে, আমার উচ্চারণ একই থাকবে, তবে আমাদের শব্দের অর্থ ভিন্ন হবে, শব্দের অর্থ ভিন্ন হবে। আমি উচ্চারণ করতেছি আমার দুইটা শব্দ একই, যেমন অন্ন, আমি উচ্চারণ করতেছি অন্ন, অ দন্ত নয় জ হলা, অন্ন মানে অপরজন, আরেকজন। কিন্তু অ দন্ত নয়, দন্ত নয় অন্ন, ওইটা, ওটা বলতে কি বোঝায়, ওটা বলতে আমরা বোঝাচ্ছি যে আহার। এরপর আমরা কি পাচ্ছি, বিপরীত শব্দ। বিপরীত শব্দ, এটা আমরা মাধ্যমিক থেকে শুরু করেছি, বা মাধ্যমিকের আগে থেকেই, যখন আমরা ক্লাস 3-4 পড়ি, তখন থেকে আমরা পড়তেছি যে ভালোর বিপরীত শব্দ মন্দ, তারপর আহ মন্দর বিপরীত শব্দ ভালো, আপনের বিপরীত শব্দ পর। এই যে যে বিপরীত শব্দগুলো সেই ছোটবেলা থেকে পড়তেছি, এই পড়ার পরিধিটা আমরা একটা সময় এসে বন্ধ করে দিয়েছি, বা অনেকে মনে নাই, কিন্তু এই অ্যাডমিশনের সময় এসে আমরা এটাকে আবার নতুন করে মনে করার চেষ্টা করব, আবার নতুন করে পড়বো। কতগুলো জটিল শব্দ আছে যার বিপরীত শব্দ আমাদের কাছে বোধগম্য নয়, বা আমরা জানি না। এই নতুন নতুন শব্দ সম্পর্কে আমরা জানবো, কারণ আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা বলো, পাবলিক ভার্সিটি ভর্তি পরীক্ষা, বা ন্যাশনাল যেখানে পরীক্ষা দাও, সেখান থেকে আহ একটা হলেও প্রশ্ন আসে বিপরীত শব্দ থেকে। তারপর দেখো আমরা চলে যাচ্ছি বাগধারা। বাগধারা, বাগধারাও আমরা 9-10 করেছি। তারপর প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচন আমরা ইন্টারমিডিয়েটে না করলেও একটা অংশ আমি বলেছি না, যে একটা ব্যাকরণ অংশ করতে গেলে ওই অংশের মধ্যে অন্য ব্যাকরণের হস্তক্ষেপ থাকে, তার মানে একটার সাথে আরেকটার যে সংযোগ, সংযোগ, আমি যদি এটা না জানি এটা আমি করতে পারবো না। যেমন আমরা ইন্টারমিডিয়েটে যখন বাক্য শুদ্ধিকরণ করেছি, তখন বাক্য শুদ্ধিকরণের মধ্যে কিন্তু আমরা প্রবাদ প্রবচন পড়েছি। যেমন আমাদের বাক্য শুদ্ধিকরণ ছিল ইন্টারমিডিয়েটে 5 নম্বরে, সেখানে ছিল গাছে কাঁঠাল মাথায় তেল। বাক্য ভুল বাক্য, আমরা যখন শুদ্ধি করে লিখি তখন লিখি যে গাছে কাঁঠাল গোপে তেল, এটা একটা প্রবাদ। তারপর চোখে সর্ষে হলুদ ফুল দেখছি, ওটা কি হয়, চোখে সর্ষে ফুল দেখছি। এই যে আমরা প্রবাদ পড়িনি, তারপরও আমাদের বাক্য শুদ্ধিকরণ যেহেতু আমরা করতে হয়েছে, তখন আমাদের পড়া লেগেছে। তারপর দেখো পরবর্তী যে 20 নম্বরে একটা ব্যাকরণ অংশ পাচ্ছি, সেটা বাক্য শুদ্ধি। এই বাক্য শুদ্ধি আমরা ইন্টারমিডিয়েটে করেছি, আবার নতুন করে জানবো। তারপর পাচ্ছি বানান শুদ্ধি। বানান শুদ্ধি আমরা ইন্টারমিডিয়েটে করেছি। এই বানান শুদ্ধি বিস্তারিত ভাবে বা আর একটু বৃহৎ পরিসরে আমরা এই অ্যাডমিশন লেভেলে এসে জানবো। তারপর নত্যবিধান ও সত্যবিধান। নত্যবিধান ও সত্যবিধান বাংলা বানানের নিয়মের মধ্যে পড়ে, আওতাভুক্ত পড়ে, তবে এই নত্যবিধান এবং সত্যবিধান এটি একটি আলোচনার একটা বড় অংশ জুড়ে আছে, এজন্য আমি এটা আলাদা করে দিয়েছি। তা না হলে এই নত্যবিধান সত্যবিধান বাংলা বানানের নিয়মের মধ্যেই চলে আসে, যে বানান শুদ্ধি আমরা এই বানান শুদ্ধির মধ্যে পেয়ে যাব। তারপর দেখো জ্যোতিবাদ ছেদ চিহ্ন। জ্যোতিবাদ ছেদ চিহ্ন আমরা যাকে বিরাম চিহ্ন বলি। আমরা বিরাম চিহ্ন জানি যে, আমরা বিরাম চিহ্ন জানি যে দাড়ি, কমা, ফুল স্টপ, এগুলোকে আমরা বিরাম চিহ্ন বলি, কিন্তু কোন বিরাম চিহ্নে কতটুকু সময় থামতে হয় এটা আমরা জানি না, এবং
কোন বিরাম চিহ্ন কোথায় ব্যবহৃত হয় এটাও আমরা জানি না। আমাদের প্রশ্ন কিন্তু এইভাবেই আসে যে কমা থাকলে কতটুকু সময় থামতে হয়, বা দাড়ি থাকলে কতটুকু সময় থামতে হয়, বা সংলাপে কোন চিহ্ন ব্যবহৃত হয়। আমাদের জানতে হবে বিরাম চিহ্নে যে কোন বিরাম চিহ্নে কতটুকু সময় থামতে হয় এবং কোন চিহ্ন কোথায় ব্যবহৃত হয়। তারপর দেখো আমরা চলে যাচ্ছি বচনে। বচন আমরা সেই স্কুল সময়ে করেছি, এক বচন, বহু বচন আমরা আবার নতুন করে শিখবো। তারপর পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সেই স্কুল থেকে শিখেছি, কিন্তু ওই স্কুলের শেখাটা আর এখনকার শেখাটার মধ্যে একটু পার্থক্য থাকবে, কারণ আমরা এখন সবাই বড় হয়ে গেছি, ম্যাচিউর হয়ে গিয়েছি। এখন আমরা নতুন কিছু জানবো। তারপর দেখো এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, এটা এক কথায় প্রকাশ অনেকটা আমাদের সমাসের মতো। সমাসে যেমন আমরা ব্যাস বাক্য করি ঠিক তেমনই এক কথায় প্রকাশ। তারপর বাচ্য উক্তি। বাচ্য উক্তি, বাচ্য উক্তির মাধ্যমে আমাদের এই আলোচনাটা শেষ হচ্ছে ব্যাকরণের। বাচ্য উক্তিটা আসলে কি, আমরা ইংরেজিতে ন্যারেশন করেছি, ইংরেজিতে ন্যারেশন করেছি ঠিক, ন্যারেশনের বাংলা হলো উক্তি, বাচ্য উক্তি। এটা আমরা বাংলায় করব, আশা করি তোমাদের সমস্যা হবে না। আহ আমরা যে ২৭টা ব্যাকরণ সম্পর্কে আলোচনা করলাম, এই ২৭টা ব্যাকরণ যদি বিস্তারিত ভাবে, এই ২৭টা ব্যাকরণের অংশ যদি বিস্তারিত ভাবে আমরা শিখতে পারি বা জানতে পারি, তাহলে শুধু নার্সিং ভর্তি পরীক্ষা নয়, আমরা পাবলিক ভার্সিটি, তারপর ন্যাশনাল ভার্সিটি বলো, বা চাকরির পরীক্ষা হোক, যে কোনো জায়গায় আমরা গেইন করতে পারবো। এবার আমরা চলে আসি বাংলা প্রথম পত্রে। বাংলা প্রথম পত্রে তোমরা যারা আহ এবার ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমাদের গল্প আছে ১২টি এবং কবিতা আছে ১২টি, এবং এই ১২টি গল্পের মধ্যে তোমাদের কতগুলো প্রবন্ধ আছে, কতগুলো প্রবন্ধ আছে যেগুলো তোমাদের কাছে জটিল লাগে, কারণ প্রবন্ধ রসকসহীন। প্রবন্ধ যখন আমরা পড়ি তাতে কোনো রসকস পায় না, মনে হয় যে আমাদের একটা বোরিং টিচার সে ক্লাস নিচ্ছে, লেকচার দিচ্ছে। প্রবন্ধ আসলেই এমন যার কোনো রসকস নেই, কিন্তু ভাবের গভীরতা অনেক। আমরা ইন্টারমিডিয়েটে যে ১২টি গল্প এবং ১২টি কবিতা ছিল, সেই ১২টি গল্প এবং ১২টি কবিতাই আমরা অ্যাডমিশনে এসে আবার পড়বো, কিন্তু এর পাশাপাশি যেগুলো আমাদের নাই, ছিল না, সেগুলো পড়ার চেষ্টা করব, কারণ প্রতিবারই বলে যে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, কিন্তু হয় না। এজন্য আমরা আহ পুরোটা পড়ার চেষ্টা করব। তারপরেও তোমাদের যে ১২টা গল্প এবং ১২টা কবিতা আছে, সেই ১২টা গল্প এবং কবিতা আমি এখানে লিপিবদ্ধ করেছি। দেখো তোমাদের প্রথমেই গল্প আছে অপরিচিতা, বিলাসী, রেইনকোট, যৌবনের গান। যৌবনের গান তোমাদের প্রবন্ধ, যেটা তোমাদের কাছে কঠিন লাগে, সাহিত্যে খেলা, বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন, অর্ধাঙ্গী। এই যে তোমাদের যে প্রবন্ধগুলো আছে, এই প্রবন্ধগুলো তোমাদের কাছে খুবই জটিল লাগে, কিন্তু এই প্রবন্ধগুলো যদি একটু বুঝে পড়া যায় তাহলে প্রবন্ধ খুবই ইজি। কিন্তু আমরা বুঝে পড়ি না, বা যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের দাঁত ভেঙে যায় প্রথমেই, প্রথম নজরেই আমাদের ভালো লাগে না, প্রথম নজরেই ভালো লাগে না, এই জন্য আমরা অ্যাভয়েড করে চলি। কিন্তু আমরা চেষ্টা করবো যে সহজে কিভাবে আমাদের বোঝা যায় সেভাবে আমরা এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা উপকৃত হবে। তারপর দেখো জীবন ও বৃক্ষ, কপিল দাস মুর্মুর শেষ কাজ, মাসি পিসি, নেকলেস, কারবালার প্রান্তর। এই ১২টি গল্পের মাধ্যমে আমাদের ইন্টারমিডিয়েটের গল্প শেষ হয়। তারপর আমরা পাচ্ছি কবিতা, কবিতাও আমরা ১২টি গল্প এবং ১২টি কবিতা, মোট ২৪টি, এবং নাটক একটি, প্রবন্ধ একটি। ১২ × ২৪ মোট ২৬টি আমাদের আহ ইন্টারমিডিয়েটের পাঠ্য থেকে আসে। যেমন কবিতার মধ্যে আমরা পাচ্ছি প্রতিদান, ১৮ বছর বয়স, সোনার তরী, ঋতুবর্ণন, পদ্মা, তাহারেই পরে মনে, ফেব্রুয়ারি ১৯৬৯, বিদ্রোহী, আমি কিংবদন্তির কথা বলছি, সুচেতনা, প্রত্যাবর্তনের লজ্জা, সুখ। তোমাদের অনেকের কাছে বলবো এই কবিতাগুলো নতুন, কারণ তোমাদের বর্তমান এডিশনে, তোমাদের এডিশনে এই কবিতাগুলো অ্যাড করা হয়েছে, যোগ করা হয়েছে। যেমন সুখ কবিতা তোমাদের এডিশনে যোগ করা হয়েছে, প্রত্যাবর্তনের লজ্জা তোমাদের এডিশনে, সুচেতনাও তোমাদের নতুন যোগ করা হয়েছে। তারপর আমরা পাচ্ছি পদ্মা, পদ্মাও আগে ছিল না, নতুন এডিশনে যোগ করা, এবং ঋতুবর্ণন। এই কবিতাগুলো আমরা নতুন পাচ্ছি। যারা সেকেন্ড টাইম দিবে তাদের জন্য এই কবিতাগুলো খুবই জটিল, বা তাদের কাছে নতুন মনে হবে, কারণ যারা সেকেন্ড টাইম দিচ্ছে
তাদের কাছে এই কবিতাগুলো ছিল না, তাদের পাঠ্যপুস্তকে এগুলো ছিল না, যারা নতুন পরীক্ষা দিচ্ছে তাদের পাঠ্যপুস্তকে অ্যাড হয়েছে। তাহলে আমরা নতুন পাচ্ছি কয়টা? একটা, ঋতুবর্ণন 1, পদ্মা 2, সুচেতনা 3, প্রত্যাবর্তনের লজ্জা 4 এবং সুখ 5। আমরা মোট 5টি কবিতা নতুন পাচ্ছি। আমরা সহজ করে এই কবিতাগুলো আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে তোমাদের কাছে খুব ইজি ভাবে এবং প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা সহ তোমাদের ক্লাসে দেওয়া আছে। তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা যে কতটা সহজভাবে কবিতার ক্লাসগুলো নেওয়া হয়েছে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা এবং শব্দের অর্থ তোমাদের কাছে তুলে ধরার। আমি আশাবাদী যে তোমরা আমার ক্লাসে খুবই উপকৃত হবে। আশা করি ভালো কিছু পড়বে তোমরা। তারপর দেখো সহপাঠ অংশ থেকে আমরা পাচ্ছি 2টা, একটা নাটক এবং একটা উপন্যাস, লাল সালু উপন্যাস এবং সিরাজউদ্দৌলা নাটক। এই 2টা নাটক আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি। লাল সালু অনেকের কাছে সহজ মনে হলেও সিরাজউদ্দৌলা নাটকটা অনেকের কাছে জটিল মনে হয়। এটি ইতিহাস আশ্রিত একটি নাটক এবং লাল সালু বাংলার যে কুসংস্কার আছে, যে প্রথা আছে, এই কুসংস্কার নিয়ে রচিত একটি উপন্যাস। এই দুটি নাটক এবং উপন্যাস অনেকের কাছে পড়তে কষ্ট হয়ে যায় বা অনেকে পড়তে চায় না, সাইজের দিকে তাকিয়ে বলে যে এত বড় আমি পড়বো না, বা বাংলার মধ্যে সকলের একটা অনীহা থাকে। এর পরবর্তী ক্লাসে তোমরা যদি আমার ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারবা যে কত সহজ ভাবে লাল সালু উপন্যাস এবং সিরাজউদ্দৌলা নাটক তোমাদের কাছে তুলে ধরা হয়েছে। আশা করি যে একটা ক্লাসে আধা ঘন্টা বা 20-25 মিনিটের একটা ক্লাসে তোমাদের লাল সালু নাটক অথবা সিরাজউদ্দৌলা শেষ করা সম্ভব। তোমরা পুরো বইটা তোমাদের পড়া লাগবে না, আমার ক্লাস দেখলেই আমি আশাবাদী তোমরা উপকৃত হবে। এই ছিল আজকে আমাদের সিলেবাসের সারসংক্ষেপ। আমি মনে করি যে এই অংশটুকু যদি তোমরা পড়ো, তাহলে তোমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় কমন আসার নিশ্চয়তা শতভাগ, যদি তুমি পড়ে পরীক্ষার হলে যাও। আর একবার দেখে নাও, আমরা ইন্টারমিডিয়েটে গদ্য, পদ্য, প্রবন্ধ, নাটক, উপন্যাস এবং ব্যাকরণ অংশে যে আমি 27টা অংশ আলোচনা করেছি, 27 কি 28টা, এই অংশ যদি আমরা পড়ে পরীক্ষার হলে যাই তাহলে আমাদের শতভাগ প্রশ্ন এইখান থেকে আসবে, এর বাইরে যাওয়ার কোনো চান্সই নেই। আমরা আমরা বলতে আমি এবং আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব যে তোমরা আমার ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং আমি আশাবাদী তোমরা উপকৃত হবে। আজকের ক্লাস এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ।